ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার সংঘাতের পথে কেন্দ্র এবং রাজ্য সরকার। কসবা কাণ্ড নিয়ে কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী, আর সেই চিঠির ভিত্তিতে এবার রাজ্যের জবাব চাইল স্বাস্থ্য মন্ত্রক। গোটা ঘটনাকে রাজ্যের এখতিয়ারে কেন্দ্রের নাক গলানোর চেষ্টা হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যে টিকাকরণ নিয়েও তরজায় চড়িয়েছে বিজেপি এবং তৃণমূল। গেরুয়া শিবিরের অভিযোগ, পশ্চিমবঙ্গে টিকাকরণের গতি সবচেয়ে কম। শাসক দলের পাল্টা দাবি, মোদী সরকারই ইচ্ছাকৃত টিকা পাঠাচ্ছে না রাজ্যে। এ নিয়ে আমাদের আজকের ক্রসফায়ার। আমাদের সঙ্গে আজকে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা, বিজেপির পক্ষ থেকে ডক্টর ইন্দ্রনীল খান, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ এবং রয়েছেন চিকিৎসক ডক্টর অর্জুন দাশগুপ্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই যে চোখ রাখবো, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শুভেন্দুর অভিযোগের জবাব চাইল দিল্লি। 48 ঘন্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের চিঠির পেছনে অবশ্য গেরুয়া শিবিরের রাজনীতি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে চাপ বাড়াতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিও জানান। বিরোধী দলনেতা সেই চিঠির ভিত্তিতে ভুয়ো টিকা কাণ্ডের রাজ্যের জবাব তলব করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। চিঠিতে লেখা হয়েছে, শুভেন্দু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বেআইনিভাবে টিকাকরণ শিবিরের আয়োজন করা হচ্ছে। কসবায় একটি শিবিরের টিকা প্রাপকরা কোউইন থেকে কোনো মেসেজ পাননি। এই পরিস্থিতিতে ভুয়ো টিকা কাণ্ডে জরুরি ভিত্তিতে তদন্ত করা হোক এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পুরো বিষয়টি একটি রিপোর্ট 48 ঘন্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রকে পাঠাক রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, শুভেন্দুর অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রের পাঠানো এই চিঠিতে ক্ষুব্ধ রাজ্য সরকার। গোটা ঘটনাকে রাজ্যের এখতিয়ারে কেন্দ্রের নাক গলানোর চেষ্টা হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাটে তো বিজেপি পার্টি অফিস থেকে ভ্যাকসিন বিলি করা হয়েছিল। কটা হেলথ মিনিস্টারের চিঠি গেছিল, কটা তদন্ত করেছিল। আর যে রাজ্যটা সবচেয়ে বেশি কাজ করে সেখানে এসে বড় বড় কথা, শুধু মিথ্যে কথা, শুধু জালিয়াতি। ইট ইজ এ প্ল্যান্টেড গেম ফ্রম হোম মিনিস্টার্স অফিস। ভুয়ো টিকাকাণ্ডে শুরু থেকে সিবিআই তদন্তের দাবিতে সরব বিজেপি। সম্প্রতি তৎপর হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও। দেবাঞ্জন ও কসবার ওই ভুয়ো শিবির নিয়ে যত মামলা হয়েছে তার বিশদ তথ্য কলকাতা পুলিশের কাছে চেয়েছে ইডি। এরই মধ্যে নবান্নে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের চিঠি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভুয়ো টিকাকাণ্ডে রাজ্যের উপরে চাপ বাড়াতে চাইছে মোদী সরকার। সেই লক্ষ্যে কেন্দ্রের এই তৎপরতা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ইন্দ্রনীলের কাছে প্রথম যাব। ইন্দ্রনীল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন এটা একটা প্ল্যান্টেড গেম এবং এটা হচ্ছে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে। এটা তো অত্যন্ত সিরিয়াস একটা অভিযোগ। না, ওনার কি বলেছেন না বলেছেন বাস্তবে হলো আমরা পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে দেখেছেন যেভাবে করে একদিন নয় টানা 10 দিন ধরে খাস কলকাতায় কসবার বুকে কীভাবে একটা ভুয়ো ভ্যাকসিন চললো এবং সেটার মধ্যে আদৌ ভ্যাকসিন ছিল না কি ওষুধ ছিল সেটা এখনো পর্যন্ত কিন্তু ফরেন্সিক কোনো রিপোর্ট মুখ্যমন্ত্রী বা তার যে দায়িত্বপ্রাপ্ত যে পুলিশ টিম তারা বা এসআইটি তারা কিন্তু কিছু হয়নি। উল্টে আমরা এই কদিনে দেখলাম যে এসআইটি গঠন হয়েছে, তারপরে দেখলাম কলকাতা পুলিশ কিন্তু তথ্য প্রমাণ লোপাট করছে। কারণ চোখের সামনে দেখেছি যে পুরনো যে টুইট আছে পর্যন্ত কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে সেটাও উধাও হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু মানুষের মধ্যে অবভিয়াসলি সন্দেহ জাগবে। এবং এখনো পর্যন্ত যারা যারা এই ভ্যাকসিন মানে সোকল্ড ভ্যাকসিন পেয়েছে, যেটার নাম কেউ দেভাশিল্ড বা দেভাক্সিন বলছে, তো এরকম অনেক ধরনের নাম হচ্ছে, কিন্তু সেটা যারা পেয়েছে তাদের ওপর কিন্তু একটা কোনো যে তাদের ইমিউনিটি তাদের অ্যান্টিবডি যে টেস্ট সেটা করলেই তো জানা যেত মানুষের যে তারা আদৌ ভ্যাকসিন পেয়েছে না অন্যান্য কোনো জিনিস পেয়েছে। এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা মানে কারোরই কিন্তু হয়নি। রাজ্য সরকার সেই দায়িত্ব পালন করছে না। তবে অবশ্যই কেন্দ্র সরকার দায়িত্ব, কারণ আজকে কেন্দ্র সরকার ভ্যাকসিন পাঠাচ্ছে বিভিন্ন রাজ্যে, বিনামূল্যে পাঠানো হচ্ছে যাতে মানুষের কাছে বিনামূল্যে সেই ভ্যাকসিনটা যত তাড়াতাড়ি সম্ভব সেই ভ্যাকসিনটা মানুষ পায়। এবং সেই ভ্যাকসিনগুলোর কি হচ্ছে, যেমন আমরা একটা সংবাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে 60,000 ভ্যাকসিন উধাও হয়ে গেছিল। কোথা থেকে? আমাদের রাজ্যেই হয়েছে। কলকাতার মালিগঞ্জ যে ভ্যাকসিন ডিপো আছে সেখান থেকে 7 দিন ধরে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না 60,000 ভ্যাকসিন কোথায় ছিল। পরে দেখা গেল সেটা ভবানীপুর বিধানসভা এলাকার মধ্যে মেয়র্স হেলথ ক্লিনিক বলে একটা আছে কলকাতা কর্পোরেশনের জায়গা, সেখানে পাওয়া গেল 7 দিন পরে। তো রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর তারাও জানতো না 7 দিন ধরে সেই ভ্যাকসিন কোল্ড চেন আদৌ মেনটেন হলো কিনা, সেই ভ্যাকসিনগুলো আর অন্য কোথায় কোথায় গেছে সেগুলো কিছুই জানতেন না। তো এরকম যখন ঘটনা ঘটছে তখন তো এটা তো দায়িত্ব, এটা তো আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র সরকারের দায়িত্ব যে সেই ভ্যাকসিনগুলো কোথায় যাচ্ছে, মানুষ পাচ্ছে কিনা সেটা তো দায়িত্ব। এবং এত মানুষ অর্থাৎ একদম জনস্বাস্থ্যের বিষয়টা সেটা এর সঙ্গে জড়িত। কারণ যেটা ইন্দ্রনীলও বললেন যে মানুষরা ওই বস্তুটা যাদের শরীরে ঢুকেছে সেই বস্তুটা কি সেটাই এখন অবধি অ্যাসার্টেন করা যাচ্ছে না এবং সেই অনুযায়ী সেটার সিরিয়াসনেস কতটা, গ্র্যাভিটাস কতটা, তার আশঙ্কার জায়গা কতটা সেটাকে বোঝাই যাচ্ছে না, সেটাকে অ্যাসেসই করা যাচ্ছে না।
বিরোধী দেখুন, দলনেতা তিনি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে, তারপর বিরোধী যদি দলনেতা তো আরো অনেক কিছু নিয়ে চিঠি দিতে পারতেন। বিরোধী দলনেতা তো একবার জিজ্ঞেস করতে পারতেন যে ভারতবর্ষের সব রাজ্যগুলো যখন এত করে ভ্যাকসিন পাচ্ছে, বাংলা কেন পাচ্ছে না। সুতরাং এগুলো দুর্ভাগ্যজনক। আর নাক গলানো হচ্ছে কেন্দ্রের স্বভাব। সেই নাক বাংলার মানুষ 2021 সালের মে মাসে গণতান্ত্রিকভাবে কেটে দিয়েছেন। তারপরেও এরা নাক গলাচ্ছে, তার কারণ এটা নির্লজ্জ। এরা না ফেডারেল স্ট্রাকচার মানে সেটাই না বিরোধীরা কোনো দায়িত্ব থাকবে না নাকি বিরোধীরা কোনো কণ্ঠ থাকবে না? সমস্যা হচ্ছে আসলে আমরা যেভাবে দেখেছি যে রাজ্য সরকার যেভাবে করে বারবার করে বিরোধীদের যে কণ্ঠরোধ করতে চাইছে, তো কণ্ঠরোধ করতে সবসময় চাইছে সেটাই করছেন এবং সেটাই করছেন যে বিরোধীরা কোনো কথা বলবে না, তাদের নাক কাটা কান কাটা কত ধরনের কথাবার্তা বলছে। একটু সমীচীন কথাবার্তা বললে একটু সমীচীন হয়, সেটা আমি শুনলে ভালো সবাইকে লাগবে। রিকোয়েস্ট করছি এই অসভ্যতা বিজেপির সুদীপ, ব্যক্তি আক্রমণ না, প্লিজ শব্দের উপর নিয়ন্ত্রণ রাখুন। অসভ্যতা সেটা সর্বস্তরে বিজেপির। এই যে শুভেন্দু অধিকারী গিয়ে চিঠি লিখেছেন, তারপরে স্বাস্থ্য মন্ত্রক আজকে তলব করে পাঠিয়েছে। আজকে শুভেন্দু অধিকারী তো এইটাই বলতে পারতেন যে কেন 35,000 কোটি টাকা ভ্যাকসিনেশনের জন্য বরাদ্দ করা হয়েছে। এটা নিয়ে ইতিমধ্যে জনস্বার্থ মামলা হয়েছে এবং একাধিক জনস্বার্থ মামলা হয়েছে। সুদীপ, এটা খুব সাধারণ একটা রাজনৈতিক বিতর্ক বা রাজনৈতিক অভিযোগ এরকম নয়, তার সঙ্গে বহু মানুষের স্বাস্থ্যের প্রসঙ্গ, তাদের সুরক্ষার প্রসঙ্গ জড়িত আছে। একাধিক জনস্বার্থ মামলা হয়েছে। শতরূপরাও আদালতের দ্বারস্থ হয়েছে। শতরূপ রয়েছেন আমার সঙ্গে আজকে। শতরূপের কথা বাদ দিন, 10 বার কোচি স্ট্যালিন কি বললো সেটা নিয়ে বাংলার মানুষ ভাবিত নয়। সুতরাং হেরে হ্যাটট্রিক কিন্তু করেছে বাংলার মানুষ তো এই ভ্যাকসিনের জায়গায় দুটোই আমাদের এখানকার মানুষ 60,000 মানুষ ভোট দিয়েছে। সেই 60,000 মানুষের মধ্যে আপনারা হয়তো সেই 60,000 যারা তৃণমূলকে ভোট দেয়নি বলে আপনাদের সন্দেহ হয়েছে তাদেরকে ভুয়ো ভ্যাকসিন দিয়েছেন কিনা তার তো তদন্ত হওয়া দরকার। যারা তৃণমূলকে ভোট দেয়নি কসবাতে, তাদেরকে কি বেছে বেছে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে? এটা তো আমাদের জানার খুব দরকার। কারা পেয়েছে এই ভুয়ো ভ্যাকসিনটা, কারা দেওয়া হয়েছে? কোনো একটা পরিকল্পনা হয়েছে তার মানে। আর যদি মনে হয় আপনাদের কোনো রাজনৈতিক কোনো যোগাযোগ নেই এর সঙ্গে, তাহলে তো আপনাদের ভয় কিসে? তাহলে সিবিআই তদন্ত করতেই পারে। মুখ্যমন্ত্রীর কাছে তো সেই ক্ষমতা আছে, উনি বললেই সিবিআই তদন্ত হয়। তো মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে আপনাদের দলের সঙ্গে জড়িত নয়, তাহলে মুখ্যমন্ত্রী বলতে পারে যে একটা ইম্পার্শিয়াল প্রোব হোক। উনি যে রাজ্য পুলিশের সঙ্গে, আমরা চোখের সামনে দেখছি যে রাজ্য পুলিশের একজন আইপিএস এর সঙ্গে একসাথে নীল সাদা বেলুনে ফিতে কাটছেন, তখন সেই রাজ্য পুলিশ একটা যারা করেছে, যার সঙ্গে জড়িত, যার বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের সঙ্গে যারা প্রভাবশালী, তারাই বসে বসে তার তদন্ত করবে। আসলে কয়েকদিন আগে দেখেছেন তো মেডিকেল কলেজে একটা প্রাণদায়ী করোনার প্রাণদায়ী টসিলিজুমাব ইনজেকশন, সেটা হঠাৎ করে গায়েব হয়ে গেল এবং 10 লক্ষ প্রায় ওর যে একটা দাম, শুধু এমআরপি অনুযায়ী 10 লক্ষ, এবং সেটা সেই সময় মানুষ নাকি পাচ্ছিল না বলে আমাদের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন। সেই টসিলিজুমাব স্ক্যাম যখন আমরা জানতে পারলাম মানুষ, সেই দেখা গেল 26টা ফাইল এই টসিলিজুমাব ইনজেকশন পাওয়া গেল। তৃণমূল এমএলএ, প্রভাবশালী তৃণমূল এমএলএ সঙ্গে একজন একজনের কাছ থেকে জানা গেল তারা পাচার করেছে। আসবো সুদীপ, আসবো ইন্দ্রনীল, আসবো। শতরূপ, আজকে তোমরাও আদালতের দ্বারস্থ হয়েছো, কি মর্মে? ইতিমধ্যে তো জনস্বার্থ মামলা দায়ের হতে আমরা দেখেছি। দেখুন মৌপিয়াদি, আমি একটা কথা এখানে বলি, যেটা তুমি বললে এর আগে, এটা ঘটনাটা এটা তো ঠিকই যে এই যে স্ক্যামটা হয়েছে, এই স্ক্যামটা তো ধরো হর্ষদ মেহতার যে স্ক্যাম বা আর 5টা ফিনান্সিয়াল স্ক্যামের সাথে এর একটা তফাৎ হচ্ছে যে এর একটা সিরিয়াস জনস্বাস্থ্যের ইমপ্লিকেশন রয়েছে। তবে আমি একটু অবাক কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের চিঠিতে এই কারণে, কেন দেখো দেবাঞ্জন দেব যে দুর্নীতিটা করেছে বা তার সঙ্গে আর যারা যারা ইনভলভ ছিল সামনে আসা দরকার, আমরা সবাই সেই দাবি করেছি। কিন্তু কেন্দ্রের সরকার যদি আজ থেকে 4 মাস আগে এইটুকু এনশিওর করতে পারতো এবং দেশের মানুষকে বলতে পারতো যে এটা ভারত সরকারের দায়িত্ব, 130 কোটি ভারতবাসী বিনা পয়সায় ভ্যাকসিন পাবে, এবং সত্যি সত্যি সেই কাজটা করে দেখাতো। সেকেন্ড ওয়েভ আসার আগে অন্ততপক্ষে বারবার করে ডাক্তারবাবুরা, ভাইরোলজিস্টরা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যে কথাটা বলছিলেন যে সেকেন্ড ওয়েভ আসার আগে অন্ততপক্ষে 30% কি 35% ভারতবাসীর ভ্যাকসিনেশন হয়ে যেত, তাহলে না কোভিডের এই ভয়ঙ্কর চেহারা আমরা দেখতাম এবং না দেবাঞ্জন দেবের মতো কোনো জালিয়াত ভ্যাকসিন দেওয়ার নাম করে এত বড় জালিয়াতি করতে পারতো। কারণ দেখো মৌপিয়াদি, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এই জালিয়াতরা কিন্তু জালিয়াতি করার সুযোগ পেয়ে, আমি আবার করে বলছি, যারা যারা একে মদত করেছে সবার সামনে আসা দরকার, কিন্তু দেবাঞ্জন দেবের মতো জালিয়াতরা কিন্তু এই জালিয়াতি করার সুযোগ পেয়েছে, কেননা সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর হচ্ছে দোলাচলের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়েছে এবং যাচ্ছে যে আমরা ভ্যাকসিন নিতে চাই কিন্তু ভ্যাকসিন নিতে পারছি না, অ্যাভেলেবেল নয় ভ্যাকসিন, সরকারি জায়গায় নেই, বেসরকারি জায়গায় নেই। তুমি ভাবতে পারো আজকে একটা প্রাইভেট ভ্যাকসিন নির্মাতা দাঁড়িয়ে থেকে এটা ঘোষণা করেছিলেন কয়েক মাস আগে
যে আমি কেন্দ্রের সরকারকে ভ্যাকসিন দেবো 150 টাকায় আর রাজ্যের সরকারগুলোকে ভ্যাকসিন দেবো 400 টাকায়। যে কেন্দ্রের সরকার এক দেশ এক হচ্ছে ইউনিফর্ম সিভিল আমি এই কোড, প্রসঙ্গে আসবো শতরূপ। আমাকে জাস্ট 5টা সেকেন্ড দাও, তুমি জাস্ট 5টা সেকেন্ড দাও। যে ওয়ান নেশন ওয়ান ল, ওয়ান নেশন এই সেই হ্যান ত্যান এত কিছু বলে, তাহলে ওয়ান নেশন ওয়ান রেট অফ ভ্যাকসিন কেন্দ্রের সরকার বলবে না? তো এই যে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের এই যে দায়িত্ব কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক পালন করেনি, সেইটা কিন্তু সুযোগ দিয়েছে দেবাঞ্জন দেবের মতো জালিয়াতদের। এবং সেখানে দেখো এই নিয়ে আমরা কথা বলবোই, তাতে কে আমাদেরকে কসবার কোচি স্টালিন বললো, কে নিজেকে মমতা ব্যানার্জির পোষা বাঁদর বললো, তাতে আমাদের কি যায় আসে বলো? মানুষের জন্য কথা তো বলতেই হবে, ভোটের ফলাফল যাই হোক না কেন। আমি আসবো, আমি একটু শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরাসরি অভিযোগ যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এটাকে নিয়ে চক্রান্ত করছে বিজেপি। বড় বড় কথা বলছে তো ফেক ক্যাম্প নিয়ে, ওটা আইসোলেটেড একটা ম্যাটার, নাথিং। স্টেট গভর্নমেন্ট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট, নট অ্যাট অল। এবং আমাদের কমপ্লেন আসার সাথে সাথে যে অ্যাকশন আমরা নিয়েছি, এই অ্যাকশন আর কোনোদিন কেউ নিতে সাহস পায়নি। আর এখানে একটা পরিকল্পনা চলছে চক্রান্ত করে, বিজেপি কিছু এজেন্সিকে দিয়ে লোক সাজিয়ে, নিজের লোক তৈরি করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্টেট করে, বাংলাকে বদনাম করে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলেও নয় পিল নয় কিল নয় ঢিল একটা কিছু করে যাচ্ছে টোটাল বোঝাপড়ার মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা এবং এই ঘটনা সামনে আসার পরই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন, সেটা কি অস্বীকার করতে পারেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এটা শুধু সরকারের, অর্থাৎ সরকার তো কোনোভাবে ইনভলভ নয় এই ফেক ভ্যাকসিনেশন ক্যাম্পের সঙ্গে। নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে তো, যেমন একটা এসআইটি গঠন করেছে, যেমন সারদার পরেও একটা এসআইটি গঠন হয়েছিল, তারপরে সেই এসআইটি সেই কুণাল ঘোষকে অভিযুক্ত বলে করেছিল, কুণাল ঘোষকে চার্জশিট করেছিল, তুলে নিয়ে গেছিল। আবার সেই কুণাল ঘোষ কিন্তু আজকে এই চেয়ারে বসে কিন্তু তৃণমূলের মুখপাত্র হয়ে গেছে। আরো কাজ করেছে এবং নজিরবিহীন আরো কাজ করেছে কি, কলকাতা পুলিশ তথ্য লোপাট করছে, টুইট ডিলিট করে দিচ্ছে। এর সঙ্গে এখানেও থামেনি, এর সঙ্গে আরো নজিরবিহীন কাজ হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের তাকেও ছাড়িনি, তার নিচে যে ফলক আছে সেটাও ভাঙচুর করে ফেলছে। তো সেটা বারবার করে আমরা দেখতে পাচ্ছি এই কদিনের মধ্যে যে সময়টা অ্যান্টিবডি টেস্ট করা দরকার ছিল, যারা আজকে ভুয়ো ভ্যাকসিন পেয়েছে তাদের কিন্তু অ্যান্টিবডি টেস্ট না করে বা যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো প্রমাণ লোপাট না করে একটা নিরপেক্ষ তদন্ত দরকার ছিল, কিন্তু সেই নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। এবং বারবার করে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, আজ 7 দিন হয়ে গেল, তারপরেও যে সব ব্যক্তিদের সঙ্গে এই দেবাঞ্জন দেবের কিন্তু যোগাযোগ ছিল, যে এমপি, যে রাজ্যসভার এমপি তৃণমূলে, তিনি নিয়ে গেছিলেন ওই কলকাতা কর্পোরেশনের অফিসে মেয়রের সঙ্গে দেখা করাতে, তাকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। একবার তো জিজ্ঞাসাবাদ করতেই পারতো, কিন্তু এখনো কিন্তু তথ্য, এখনো ইনভেস্টিগেশন শেষ হলো না, কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিলেন এটা আইসোলেটেড ঘটনা, বাকিগুলো কোথাও হয়নি। তার মানে এমএসটিতে যারা জড়িত, সোনারপুরে যারা জড়িত, সেগুলো কি আইসোলেটেড মনে হচ্ছে? সেটা তো শুধুমাত্র কসবাতে হয়নি 10 দিন ধরে, হয়েছে আরো এতগুলো জায়গায়। এবং সঠিক মানুষের কাছে তো জানা দরকার আর কোন কোন জায়গায় এরকম ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প হয়েছে এবং দেবাঞ্জনের সঙ্গে ওপর মাথায় কার কার কোন কোন রাঘব বলের হাত আছে, সেটা কিন্তু মানুষের কাছে জানা দরকার। সেটা মানুষের একটা জনস্বার্থের ইন্টারেস্টে জানা দরকার। এই তার যে পর্দা ফাঁস হয়েছে, সেটা বিচ্ছিন্ন হোক বা না হোক, অনেকগুলো মানুষ তাদের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত একটা বিষয়, কাজে এর ডেফিনেটলি একটা অন্য সিরিয়াসনেস রয়েছে। কিন্তু আমার এখানেই প্রশ্ন যে তদন্ত চলছে, আমরা মূল অভিযুক্ত তাকে অ্যারেস্ট হতে দেখেছি, তার সাকরেদদের অ্যারেস্ট হতে দেখছি এবং তদন্তের গতিটা সেটাও দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কি সত্যিই তদন্ত নিয়ে সংশয়ের অবকাশ থাকছে আদৌ, নাকি সব ছাপিয়ে রাজনীতিকরণ হচ্ছে? দেখুন তদন্ত নিয়ে আমাদের ডাক্তারদের বিশেষ কিছু বলার নেই। আমরা ডাক্তাররা যেটা নিয়ে শঙ্কিত, এটা একটা খুব বড় ঘটনা এবং সমাজের ওপর এর একটা কিন্তু প্রভাব এসে পড়বে। এই প্রভাবটা কিন্তু মানে আমরা যেটাকে বলি ভারতবর্ষে ভ্যাকসিন হেজিটেন্সি, এটা কিন্তু ভারতবর্ষের একটা বড় সমস্যা, যে অনেকেই কিন্তু ভ্যাকসিন নিতে অস্বীকার করবেন এবং সমাজের যদি একটা বড় অংশের মানুষ যদি ভ্যাকসিন নিতে অস্বীকার করে, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই আটকাতে পারবো না। করোনাকেও জয় করতে পারবো না, কোভিডকেও জয় করতে পারবো না এবং থার্ড ওয়েভকেও আটকাতে পারবো না। তো সেখানে এরম ধরনের ঘটনা কিন্তু আমাদের মাসের মনে কনফিডেন্সটা ভেঙে দেয়। তো সেখানে একটাই কথা আমরা ডাক্তাররা সবসময় বলে রেখেছি যে উই নিড দ্য হোল অফ দ্য এভিডেন্স টু কাম ফরওয়ার্ড, যে সমস্ত তথ্য সেটা সবার সামনে আসুক, জনসাধারণের সামনেই আসুক, মানুষের সামনেও আসুক। মানে আমরা যে শুনেছি যে একদল বলছে এটাকে একটা অ্যামিকাসিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, কেউ একজন বললো এটাকে পাউডারগুলো জল দেওয়া হয়েছিল, কেউ কেউ বলছে MMR ভ্যাকসিন দেওয়া হয়েছিল, আবার কেউ কেউ বলছে না এটা সত্যিকারেরই আসল ভ্যাকসিন, কোনোভাবে প্রকিওর করা হয়েছিল। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুতর প্রশ্ন, যে এরম ধরনের ঘটনা ঘটলে
ফরেন্সিক রিপোর্ট এবং কি ঘটেছিল এবং যাদের যাদের এতদিন ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাদের শারীরিক অবস্থা কি, এটা কিন্তু সবার সামনে আসা দরকার। তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে যথেষ্ট পরিমাণে অ্যাকশন নেওয়া হচ্ছে এবং পাবলিকের মনে সেই কনফিডেন্সটা ফিরে আসবে, যে কনফিডেন্স নিয়ে আমরা প্রত্যেকটা ভ্যাকসিন সেন্টারের সামনে সুদীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। কালকে যদি এই লাইনগুলো ফাঁকা হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। আর একেবারে অন্যদিকে যেটা যে বলা বললেন হচ্ছে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী পয়েন্ট বলেছেন যে যে ভ্যাকসিন আমাদের হেজিটেন্সি পশ্চিমবঙ্গে সেই রকম নাকি- একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখেছি যে দ্বিতীয় ওয়েভের একটা বড় মাসুল আমাদের তাতেও দিতে হয়েছে, কারণ প্রথম দিকে ভ্যাকসিনেশনের ব্যাপারে আমাদের সাধারণ মানুষের অর্থাৎ তাদের একটা বড় অনাগ্রহ লক্ষ্য করা যাচ্ছিল। যখন দেখা যাচ্ছে যে মানুষ ফাইনালি ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে আগ্রহী হচ্ছেন, তার গুরুত্বটা বুঝছেন, সেই সময় দাঁড়িয়েই দেবাঞ্জন কাণ্ড সেটা জনমানুষে যে প্রভাব ফেলছে সেটা কিন্তু অত্যন্ত সিরিয়াস। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ যে এটা দ্বিতীয় সারদা কাণ্ড হতে চলেছে। উনি যত রকম মিথ্যা বলার চেষ্টা করেছেন মানুষ কিন্তু বিশ্বাস করছে না, তো ঘুরে ফিরে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মানুষকে এত আহাম্মক ভাববেন না, মানুষ ভোট দিয়েছে মানে যা ইচ্ছা করতে পারেন এই অধিকার কেউ দেয়নি। এত বড় একটা জালি লোক সে সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, মন্ত্রী এমপি এমএলএ মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছে গেছে। খালি সঙ্গে ফটো তোলা নয়, একসঙ্গে প্রোগ্রাম শেয়ার করছে, মঞ্চ শেয়ার করছে, তারপর আমরা বলছি আমরা চিনি না। কেন বাংলার লোককে এত বোকা ভাবছেন? এটা দ্বিতীয় সারদা কাণ্ড হতে যাচ্ছে। এর শেকড় অনেক গভীর অবধি আছে, অনেক বড় বড় রাঘব বোয়াল যুক্ত আছেন। ঠিক সারদাকে সিট করে যেভাবে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, এটাকে এসআইটি করে সেভাবে চাপা দেওয়ার একটা অপচেষ্টা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জির আছে। সুদীপের কাছে আমার এখানে জিজ্ঞাসা, সুদীপ, দিলীপ ঘোষের অভিযোগ যেটা দ্বিতীয় সারদা কাণ্ড হতে যাচ্ছে, তার অভিযোগ যে সরকারের রন্ধ্রে রন্ধ্রেই দেবাঞ্জন পৌঁছে গিয়েছিল। দিলীপ ঘোষ বরং তার দলের লাইন নিয়ে চিন্তা ভাবনা করুন। দিলীপ ঘোষ এ ব্যাপারে এত মাথা না ঘামালেও চলবে, তার কারণ ওনার দলের তথাগতরা, ওনার দলের আরো অন্যান্য নেতারা তারা যে বেলাইন হয়ে গিয়েছে এবং বিজেপি দলটা যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সেটা নিয়ে চিন্তা করুক বিজেপি। আর 2 নম্বর কথা, দিলীপ ঘোষ আজকে যে কথা বলছেন যে শাসক দলের নেতাদের সঙ্গে, এর আগেও ইন্দ্রনীল বাবু বললেন যে কথা, যে ছবি দেখা গিয়েছে, মেহুল চোকসির সঙ্গে ছবি দেওয়া গেছে, দেখা গেছে নরেন্দ্র মোদীর, বিজয় মালিয়ার সঙ্গে ছবি রয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদীর। তাহলে অমিত শাহ নরেন্দ্র মোদীকে কতবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে? সুতরাং এই কিন্তু সুদীপ, এই প্রশ্ন তো উঠবে যে একজন ভুয়ো আইএএস, একজন ভুয়ো আইএএস, সে আইএএস অফিসার পরিচয় দিয়ে কি করে মঞ্চ শেয়ার করে, সে কি করে মঞ্চ শেয়ার করে? সুদীপ, এই প্রশ্নটা তো কার সাথে মঞ্চ শেয়ার করেছে? যাদের নাম ওই ফলকে ছিল, সেই ফলকে যাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় বলুন, ববি হাকিম বলুন, তারা কেউ সেই অনুষ্ঠানেও জানে। কিন্তু একটা ফলক বসতে গেলে তার তো কিছু ঠিকই ফিরাদ হাকিম সেখানে জাননি। ফিরাদ হাকিম যেটা বলেওছেন যে হাজার হাজার ফলক হচ্ছে, সবটা তার জানার কথা না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা ফলক বসে গেল এবং সেখানে সে বক্তৃতা দিল আইএএস অফিসার, যুগ্ম কমিশনার হিসেবে, এবং কেউ সেটা নোটিস করলো না, কেউ তার দায় নিল না। এটা হতে পারে? স্বয়ং মুখ্যমন্ত্রী তো বলছেন যে কর্পোরেশন এবং পুলিশকে দায় নিতে হবে। না, প্রতারকদের বিরুদ্ধে তো জনজাগরণ দরকার, তার সাথে সাথে প্রশাসনের ব্যবস্থা নেবে। নরেন্দ্র মোদী 7 বছর ধরে প্রতারণা করে যাচ্ছেন ভারতবর্ষের মানুষের সঙ্গে, যেমন তার বিরুদ্ধেও যেমন ভারতবর্ষের উঠছে, ঠিক একই রকম ভাবে আমি বলবো এই সমস্ত প্রতারক দেবাঞ্জন দেব যে কথা বলেছেন যে এরা একজন সন্ত্রাসবাদীর থেকেও কম কিছু নয়। দেখো মবিয়াদি, আমি দিলীপ ঘোষের কথা শুনে আমার একটু মজাই লাগলো। উনি যে বলছেন যে এটা দ্বিতীয় সারদা কাণ্ড, তো প্রথম সারদা কাণ্ডর কি পরিণতি হয়েছিল আমরা জানি। প্রথম সারদা কাণ্ডের 1 নম্বর মাস্টার মাইন্ড মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন। অনেকদিন ধরে আমার চিন্তা হচ্ছিল যে দেবাঞ্জন দেব এখন জেলে আছে, ইনভেস্টিগেশন চলছে, দেবাঞ্জন দেবের আলটিমেট পরিণতিটা কি। দিলীপ বাবুর বক্তব্যে আমি তার উত্তর পেয়ে গেলাম। মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার পরে তো বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পোস্টটা এখন খালি আছে, সুতরাং অচিরেই আমরা দেবাঞ্জনকে বিজেপি সর্বভারতীয় সহসভাপতির জায়গায় দেখতে পাবো, যেহেতু এটা দ্বিতীয় সারদা কাণ্ড। তার সাথে আমি আরেকটা, আমি জাস্ট মুভিয়ে নেওয়ার কথাটা শেষ করে নিই। চিন্তা না করে যদি একটু সিপিএম এর সংগঠন নিয়ে চিন্তা করে খুব ভালো হয়। আর সবথেকে বড় কথা যে আমাদের দিক থেকে আমাদের দলের নেতা তরুণজ্যোতি তিনি আজকে পিআইএল ফাইল করেছে যাতে নিরপেক্ষ তদন্ত হয়। ঠিক আছে, একটাই তো কথা বারবার বলছি, তদন্তের নিরপেক্ষতা এবং দুধ কা দুধ পানি কা পানি, এই জিনিসটা
কিন্তু সাফ হয়ে যাওয়া উচিত। ঠিকই ইন্দ্রনীল, কিন্তু সেই কথা তো আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু দিলীপ বাবুরা তো একই কথা সারদার সময় বলেছিলেন, তার পরিণতি আমরা দেখেছি। তার সাথে আমি আরেকটা কথা বলছি মবিয়াদি, এখানে বারবার যে এই যে ব্যঙ্গটা তৃণমূলের পক্ষ থেকে বা সুদীপ এখন করলো যে কসবায় আমরা হেরে গেছি, তৃণমূল জিতেছে, কথাটা তো ঠিক। দেখো কসবায় তৃণমূল এবার প্রায় 60% কাছাকাছি ভোট পেয়েছে, তার মানে হচ্ছে হিসাব দাঁড়ায় ধরো ওই ফলস ভ্যাকসিন যারা যে মানুষেরা পেয়েছেন হয়তো দেখা যাবে তাদের 10 জনের মধ্যে 6 জন এবার তৃণমূলকেই ভোট দিয়েছিলেন। তাই সেই তৃণমূল সমর্থকদের মুখ চেয়েও কিন্তু আমাদের কিছু প্রশ্নের উত্তর দরকার মৌপিয়াদি। এটা খালি সিপিএম বা বিজেপি বা কংগ্রেসের জন্য নয় যে মিমি চক্রবর্তী একজন সাংসদ। সুদীপ আমি আমার কথাটা দেখো, আমি তোমায় ইন্টারাপ্ট করিনি, আমি তোমায় সুদীপ আমি তোমাকে ইন্টারাপ্ট করিনি, দেখো সুদীপ আমি তোমাকে ইন্টারাপ্ট করিনি, তুমি এটা প্লিজ করো না। আজকেও গিয়ে মামলা করেছো, অনেক ভেবেছো সুদীপ, শোনো না, তোমরা এসএসসি নিয়ে মামলা করেছো, আপার প্রাইমারি নিয়ে মামলা ভয় কিসের? ভাই তুমি মাঝখানে কথা বলো না, ভয় পায় কেন? এত কোর্টকে ভয় পায়, ইলেকশন কমিশনকে ভয় পায়, আরে সাংবিধানিক যত পোস্ট আছে সিএজি কে ভয় পায়, আমফানের দুর্নীতি রুখতেও পর্যন্ত ভয় পাইয়ে যায় সুপ্রিম কোর্টে। আমি তো বলছি কোর্ট কাছারি কারা করে? সুদীপ আমি তো বলছি দেবাঞ্জন দেবকে নিয়ে, আমি কি সাধারণ মানুষ এরপরে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে যাতে তদন্ত না হয় তার জন্য দেখা যাবে এটা কোর্টে যাচ্ছে। সুদীপ আমি তো বলছি দেবাঞ্জন দেবকে নিয়ে, আমি কি আরে সুদীপ আমি তো বলছি দেবাঞ্জন দেবকে নিয়ে, আমি কি ভুল করে তোমার লেজে পা দিয়ে দিয়েছি? তুমি তাহলে একটু লেজটা সরিয়ে রাখো, আমি আমার কথা একটু বলে নিই প্লিজ। আমি আলোচনায় ফিরবো, আর এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে চাপানুতর আসবো প্লিজ। এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে চাপানুতর, সেই প্রসঙ্গেও আমরা আলোচনায় ফিরবো। ভ্যাকসিন নিয়েও কেন্দ্র রাজ্য চাপানুতর, ছোট্ট একটা বিরতির পর তাই নিয়ে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। টিকার ঘাটতি নিয়েও কেন্দ্র রাজ্য সংঘাত। জেলায় জেলায় টিকার জন্য লম্বা লাইন, অনেকে ফিরে যাচ্ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন কেন্দ্রের বিরুদ্ধে, অন্যদিকে গেরুয়া শিবিরের পাল্টা আঙুল রাজ্যের দিকে। রাজ্যে টিকা কেন্দ্রগুলির বাইরে লাইন বেড়েই চলেছে, বাড়ছে টিকার জন্য অপেক্ষাও। অভিযোগ, রাত থেকে লাইন দিয়েও কোভিডের টিকা পাচ্ছেন না অনেকে। টিকা না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভও বাড়ছে। গোটা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে গেরুয়া শিবির। मुझे दुख के साथ कहना पड़ता है कि ऑल टाइम लो अगर वैक्सीनेशन हो रहा है तो वो पश्चिम बंगाल में हो रहा है। पहले रिफ्यूज़ किया और फिर क्रेडिट लेने की कोशिश की है वैक्सीन में, यह भी हम जानते हैं। और फिर मैं आपको बताना चाहता हूं कि कहीं वैक्सीनेशन में घोटाला नहीं हुआ, এটা ঘোটালা হয়েছে তো পশ্চিমে বঙ্গাল হয়েছে। টিকাকরণের স্লট গতির জন্য অবশ্য কেন্দ্রের কোর্টেই বল ঠেলছে রাজ্য সরকার। আজকে আমাদের কাছে ভ্যাকসিন নেই বলে আমরা কলকাতায় সেকেন্ড ডোজ দিচ্ছি আজ আর কাল, কারণ ভ্যাকসিন ইজ নট অ্যাভেলেবেল। আমাদের থেকে ছোট ছোট স্টেটগুলো আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে, কিন্তু বাংলাকে এরা বদনাম করে আর বাংলাকে ভ্যাকসিন দেয় না, বড় বড় কথা বলে। রাজ্যে টিকাকরণ নিয়ে মঙ্গলবারই বিস্তারিত পরিসংখ্যান দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত রাজ্যে 2,17,00,000 কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। সুপার স্প্রেডার গ্রুপের 41 লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। 18 থেকে 44 বছর বয়সীদের মধ্যে দেওয়া হয়েছে 63,39,000 ডোজ। 45 থেকে 60 বছর বয়সীদের টিকার প্রায় 83 লক্ষ ডোজ দিয়েছে রাজ্য। 60 ঊর্ধ্বদের 71,11,000 ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকার ঘাটতি থাকায় দ্বিতীয় ডোজে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য। দ্বিতীয় ডোজের জন্য কমপক্ষে 50% টিকা বরাদ্দ করা হয়েছে। চিকিৎসক মহলের মতে কেন্দ্র রাজ্য সংঘাত না কমলে টিকাকরণে গতি বাড়ানো সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ইন্দ্রনীল, মুখ্যমন্ত্রী তো অভিযোগ করছেন যে কেন্দ্রের তরফ থেকে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এই অভিযোগ নতুন না, মুখ্যমন্ত্রী চিরকাল শুধু অভিযোগ করতেই শিখেছেন। উনি কখনো সবসময় ক্রেডিট নিতে শিখেছেন, কিন্তু কখনো দায়িত্ব নিতে শেখেননি। যেমন আজকে উনারই তথ্য অনুযায়ী আমি যা বুঝলাম যে 2,18,00,000 ভ্যাকসিনেশন হয়েছে। তার মধ্যে উনি প্রেস কনফারেন্সে নিজে পরিষ্কার বলেছেন যে ওর মধ্যে মাত্র 18 লক্ষ তিনি অর্থাৎ রাজ্য সরকার কিনেছে। তার মানে 2 কোটি যে ভ্যাকসিন ডোজ সেটা পুরোপুরি কেন্দ্র দিয়েছে। এবং আপনি যে তথ্য পরিসংখ্যান দেখাচ্ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের, তাহলে খুব ভালো লাগতো
সেই তথ্যটা যদি কমপ্লিট হতো, কিন্তু কমপ্লিট তথ্য দেয়নি। কত ভ্যাকসিন রাজ্যে এসছে সেই তথ্যটা পর্যন্ত দেয়নি, সেই এবং ভ্যাকসিনগুলো কোন কোন জেলায় কত গেছে এবং বাকি কোথাও সুদীপ, মিসিং আসবো ভ্যাকসিন তোমার আছে কাছে, কিনা সুদীপ, কোনো সেই audio তথ্যগুলো problem প্রকাশ হচ্ছে, করুক আমি না। তোমার কাছে আসবো যখন সুদীপ। তথ্য প্রকাশ করতে হয় তখন পরিষ্কার করে টোটাল তথ্য প্রকাশ করুক যে কত ভ্যাকসিন কেন্দ্র থেকে চাওয়া হয়েছে এবং সেই ভ্যাকসিন কত ডোজ এসছে এই রাজ্যে, সেই তথ্যটা আগে দিক। তারপরে তো আমরা বুঝতে পারবো যে কম হচ্ছে না বেশি হচ্ছে। আমরা তো খুশি যদি আজকে রাজ্য সরকার বলে যে না এখানে এত আমরা চেয়েছিলাম কিন্তু আমরা পাইনি, কারণ এখানে তথ্যটা সেখানে পরিষ্কার আসে। কিন্তু তথ্য যদি না আনে তাহলে আমরা কি করে জানবো? তাহলে মুখ্যমন্ত্রী যদি মনে হয়, কারণ ওনার হাতে পুরো তথ্যটা থাকার কথা, উনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে সেই তথ্যটা পরিষ্কার করে দিক না যে কত ভ্যাকসিন আমাদের রাজ্যে এসছে। ওনার তথ্য অনুযায়ী তো 2 কোটি ডোজ পুরো কেন্দ্র সরকারই দিয়েছে, আর এর মধ্যে আমরা দেখেছি 25 লক্ষ ডোজ এই রাজ্য থেকে ফেরত চলে গেছে, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে এগুলো কেন্দ্র, উনি ভোটের আগে বলেছিলেন না, ভোটের আগে বলেছিলেন নাকি 10 কোটি মানুষকে উনি বিনামূল্যে ভ্যাকসিন দেবেন। তাহলে আজকে দেখা যাচ্ছে যে 2 কোটি 18 লক্ষের মধ্যে 2 কোটি মানুষকে ভ্যাকসিন অলরেডি কেন্দ্র সরকারই দিয়েছে বিনামূল্যে। তার মানে 18 লক্ষ মাত্র আমাদের রাজ্য সরকার দিয়েছে, এবং 25 লক্ষ, ওনার যখন মনে হয় যে ভ্যাকসিন এখানে শর্টেজ, তাহলে 25 লক্ষ ভ্যাকসিন কেন ফেরত গেল? বিজেপির শীর্ষ নেতাদের দেখা যাচ্ছে না, এটা নিয়ে ডেফিনেটলি আলোচনার অবকাশ থাকতে পারে, কিন্তু আজকের প্রসঙ্গটা অত্যন্ত সিম্পল এবং একদম মানুষের প্রয়োজনের সঙ্গে, মানুষের স্বাস্থ্যের সঙ্গে কানেক্টেড, যেটাতে স্বয়ং মুখ্যমন্ত্রীও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তার অভিযোগ কেন্দ্রের দিকে, কেন্দ্রের পাল্টা অভিযোগ, তথ্য দিয়ে অভিযোগ দিন যে কত ভ্যাকসিন এসছে এই রাজ্যে। আমি সুদীপের কাছে জিজ্ঞেস করব, সুদীপ এখনো পর্যন্ত উনি জেপি নাড্ডারা কলকাতায় আসছেন কি আসছেন না সেটা নিয়ে অন্য আলোচনার অবকাশ থাকতে পারে, কিন্তু আজকে দাঁড়িয়ে তো এই যে চাপানোটা চলছে তার শিখরে পৌঁছতে হবে। ভ্যাকসিন স্বাস্থ্য সংক্রান্ত একটা বিষয় নিয়ে ডিবেট করতে গেলে ক্রস ফায়ারে বসে ডিবেট হচ্ছে, একজন রাজনৈতিক দলের প্রতিনিধি আর একজন রাজনৈতিক দলের প্রতিনিধিকে কখনো কুকুর বলছেন, কখনো বাঁদর বলছেন। আমি জানি মার্মোসেট বাঁদর, সেটা বিলুপ্ত। আমি যদি এখন শতরূপ ঘোষকে বলি যে ওটা মার্মোসেট বাঁদরের প্রতিনিধি, সেটা কি ঠিক হবে? আমি প্রথম থেকে যেটা বলছি, কোনো ব্যক্তি আক্রমণই না দিস। আরে ওটা কুকুরটা তোমার পাশের বাড়ি থেকে কেউ বলেছে, তুমি এটা ভুল শুনেছো, ওটা এখান থেকে কেউ বলেনি। সিপিএম এর ল্যাজটা হচ্ছে, সিপিএম এর ল্যাজটা হচ্ছে বাঁকা ল্যাজ। যখন সিপিএম এর ল্যাজ এটা কি হচ্ছে অভিযোগ করছে মানুষ বলে যাচ্ছে, দেখো সেখানে একজন আরেকজনকে ব্যক্তিগত আক্রমণ। আসলে মানুষ কথাটাকে ভাবছে না, সবাই শুধু সবাইকে ব্যক্তি আক্রমণ করতে ব্যস্ত আছে। এই ন্যারো যে আজকে ন্যারো মাইন্ডেডনেস, এই যে সংকীর্ণ মনস্কতা, সেখান থেকে বেরিয়ে এসে আজকে মানুষের চিন্তা কুকুরটা তোমার পাশের বাড়ি থেকে জানলা দিয়ে কেউ বলেছে তুমি এখানে কেউ ভাবছো, ওটা আমরা কেউ বলিনি। সেই সময় একজন আরেকজনের লেজ নিয়ে চিন্তা ওটা তোমার পাশের বাড়ি থেকে কেউ জানলা দিয়ে বলেছে, তুমি জানলাটা বন্ধ করো। কি এটা ভ্যাকসিন নিয়ে, এটা আপনারা ভ্যাকসিন নিয়ে আছে মানুষের একটা জনস্বাস্থ্য, যেখানে আজকে কোভিড অ্যাপ নিয়ে তুমি তো নেমেই ছিলে, এখানে তো ছিলে তুমি। পশ্চিমবঙ্গে মানুষ যেখানে ভ্যাকসিন হেসিটেন্সি বেড়ে যাচ্ছে, সেটা নিয়ে আজকে তোমাকে কুকুরটা আমরা কেউ বলিনি, তোমাকে বলছি তোমার পাশের বাড়ি থেকে কেউ বলেছে তুমি জানলাটা বন্ধ করো, দেখবে আর আসছে না। কি একজন অসভ্যতা, তুমি জানলাটা বন্ধ করো, জানলাটা বন্ধ করো, দেখো সমস্যা। আমি ডক্টর অর্জুন দাশগুপ্তের কাছে যাব। ডক্টর দাশগুপ্ত, এই সমস্ত রাজনৈতিক চাপানোতরের মধ্যে দাঁড়িয়ে আমি আপনার কাছে জানার চেষ্টা করব যে এই যে ভ্যাকসিন নিয়ে যে মানুষ এখনো লাইন দিয়ে রয়েছেন, চাপানোতর চলছে, দায়িত্বটা কার? ভ্যাকসিন নিয়ে যে এই এখন বহু মানুষ, আপনি একটু আগে ভ্যাকসিন হেজিটেন্সির কথা বলছিলেন, এটাও তো একটা ধাক্কা যে মানুষ লাইন দিয়ে থাকছেন, ভ্যাকসিন পাচ্ছেন না। আমি ডক্টর দাশগুপ্ত আপনার কাছে আসবো, একবার সরাসরি চলে যাব। ফিরহাদ হাকিম এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, আমি সরাসরি চলে যাব সেখানে। না, সিবিসিটা তো ওদের, সিবিসি হচ্ছে এখন থেকে আমাদের রাজ্য সরকার সিবিসি কোড দিয়ে দেবে, যেখানেই ভ্যাকসিন হবে সেখানে সিবিসি কোডটা থাকবে যে এই কোডের আন্ডারে এই সেন্টারটা চলছে। সেটা রাজ্য সরকার অথেন্টিকেশন করছে যে এই সিবিসি কোড, সেই কোড আছে মানে এটা রেকগনাইজড। হ্যাঁ, না না, এটা অ্যাপ না, এটা হোয়াটসঅ্যাপ। তো আপনি নাম্বারটা নিয়ে করে নিলে অটোমেটিক আসতে থাকবে। হ্যাঁ, ওই জন্য এই যেটা যেহেতু এটা করছে ভ্যাকসিন নেওয়ার জন্য, তাই এটা এই নাম্বারটি ইজ নোন টু পিপল। আমরা বট 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 ন্যাচারালি আজকে সেটা মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন। হ্যাঁ, আমরা রাজ্য একটা রেশিও অনুযায়ী, পপুলেশন রেশিও অনুযায়ী ভাগ করে দেয়।
যে কলকাতা কত পাবে, দক্ষিণ 24 পরগনা কত, উত্তর 24, এবং রাজ্যকে আমরা এটাও বলেছি যে কলকাতা শুধু কলকাতাকে দিচ্ছে না, পার্শ্ববর্তী সবাইকে সার্ভ করছে। শুধু সেই অনুযায়ী কলকাতায় সবসময় আমাদের কোটাতে একটা অংশ আমরা পাই, পপুলেশন অনুযায়ী পাচ্ছি। সুতরাং আমরা রাজ্য তো আমাদের করছে, যা পাবে তা তো দেবে। আমি তো বলছি আমার ডেটায় রয়েছে যে আমার কলকাতায় রোজ 50,000 ভ্যাকসিন দরকার, কিন্তু আমাদের যে ভ্যাকসিনটা পাচ্ছে সেই অনুযায়ী পপুলেশন অনুযায়ী ডিভিশনে আমরা যে পাচ্ছি না, কারণ ওরাই তো পাচ্ছে না ভ্যাকসিনটা। আর ভ্যাকসিন সকালে একটা, রাত্রিরে আসছে, রাত্রিরে ডিস্ট্রিবিউট হয়ে তবে আমি সকালে জানতে পারছি যে আমার কাছে ভ্যাকসিন আছে। হ্যান্ড টু মাউথ হয়ে গেছে। শুধু কলকাতা জনসংখ্যার জন্য ভ্যাকসিন চাইলে আমরা যথেষ্ট পাচ্ছি, কিন্তু যেহেতু যদি কলকাতা, আমি সেই বলছি, তুমি কলকাতা পপুলেশন বলো তাহলে আমার 45 লাখ পপুলেশন, 34 লাখ অলরেডি আমি দিয়ে দিয়েছি, তাই তো। কিন্তু আমাদের যেহেতু বাইরে কেউ সার্ভ করছে, বাইরে আসছে, হাওড়া যদি লোক আসে, যারা আসছে আমি তো কাউকে না বলতে পারি, সে তো বাংলার মানুষ। আর বাংলার মুখ্যমন্ত্রী আমাকে এই দায়িত্বটা দিয়েছে যে ভ্যাকসিন দেওয়ার, তাকে না বলবো কি করে। গত মানে এখনো পর্যন্ত এই লিস্টটা কাটেনি, তার মধ্যে আবার আজকে একজনকে ধরা হয়েছে, গতকাল রাতেই ধরা হয়েছে। তিনি ওই লাল বাতি লাগিয়ে, এই বাতি লাগানোর উপর এটা নিয়ে কিছু ভাবছেন? দেখো, আমি তো ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে আমাদের রেস্ট্রিকশন অলরেডি হয়ে রয়েছে, সেটা মুখ্যমন্ত্রী আজ থেকে অনেক দিন আগে প্রেসে বলে দিয়েছে। মন্ত্রীরা লালবাতি লাগাবে না, শুধু আমলারা লাগাবে। এবার কেউ যদি ফলস আমলা হয়ে যায় তাহলে সেটাকে কি করে আটকানো যায়? আমি কালকেও বলেছি, আজকে আবার রিপিট করছি, যে দেশে চিটিংবাজ থাকবে, দেশে ফলস আমলা থাকবে, দেশে শুধু কর্পোরেশনের প্যাড ছাপানো হবে না, জাল টাকা ছাপানো হবে। তার জন্য একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টের যারা জাল টাকা ছাপানো, তুমি জাল টাকা ছাপানো আটকাতে পেরেছো, যে একটা কর্পোরেশনের জাল প্যাড আটকাতে পারবে? সুতরাং সেই জন্যই কোর্ট থাকবে, পুলিশ থাকবে, ডিপার্টমেন্ট থাকবে যারা এগুলোকে ধরবে। আর কর্পোরেশনের কাজ হচ্ছে ঝাড় দেওয়া, পথ পরিষ্কার করা, লাইট লাগানো, ড্রেন পরিষ্কার করা, মানুষের নাগরিক পরিষেবা দেওয়া। পুলিশিংটা কর্পোরেশনের কাজ নয়। আমরা ছিলাম ফিরহাদ হাকিমের সাংবাদিক সম্মেলনে। তিনি যেটা জানালেন যে ভ্যাকসিনেশন ক্যাম্প হবে তার একটা সিভিসি কোড দেওয়া হবে, যার মাধ্যমে অথেন্টিকেশনটা করা হবে। ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরছি ক্রস ফায়ারে। দেখতে থাকুন জি 24 ঘন্টা। ডক্টর দাশগুপ্ত প্লিজ। হ্যাঁ, না এই যে ভ্যাকসিন নিয়ে যে ঘটনাটা ঘটছে আর কি, তো একদিক দিয়ে আমার মনটা বেশ ভালো লাগে। আমরা দেখতে পাচ্ছি এই যে ভ্যাকসিন সেন্টারের সামনে এত লোক গেছেন, তারা অ্যাজিটেটেড, তারা লাইন দিয়েছেন। কারণ এই দ্বিতীয় ওয়েভ আসার আগে আমরা ভ্যাকসিনেশন সেন্টারগুলো কিন্তু একদম ফাঁকা ধুধু পড়েছিল, এটা আমরা দেখেছিলাম। সুতরাং এটা আসার কথা, এবং এটা দুঃখেরও কথা যে এত লোক একসাথে ফিরে যাচ্ছে। তো আবার সেই ভ্যাকসিন হেজিটেন্সির প্রশ্নেই চলে আসি, যে এতগুলো লোক, মানে এরা যদি এদের একটা অংশ, এই যে আমি দেখতে পাচ্ছি টিভিতে যারা এরকম দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে যদি 5 থেকে 10% খুব ক্ষুব্ধ হয়ে আর ফিরে না আসে, সেটা কিন্তু সমাজেরই ক্ষতি হবে। সুতরাং এই ভ্যাকসিন, আমরা জানতাম পশ্চিমবঙ্গ প্রথম দিকে কিন্তু ভ্যাকসিন দেওয়ায় বেশ প্রথম দিকেই ছিল আর কি, একটা বড় সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে। তো এখন কেন পিছিয়ে পড়ছে সেটা দেখতে হবে, এবং সেটার পেছনে যদি ভ্যাকসিন না যোগান দেওয়া থাকে কেন্দ্র থেকে, তাহলে সেটাকেও অ্যাড্রেস করতে হবে। সেটার জন্য আমাদের তথ্য, আবার সেই ট্রান্সপারেন্সি, মানে কোন স্টেট কত পেলেও, আমার নেবারিং স্টেট কত পেলেও, পপুলেশন অনুযায়ী কে কত ভ্যাকসিন পাচ্ছে, সেই তথ্যগুলো আমাদের জানা দরকার, যাতে আমরা সবাই দাবি জানাতে পারি যে না আমাদের এখানে শতরূপের কাছে আসবে। শতরূপ আমরা দেখলাম একটু আগে ফিরহাদ হাকিম যে প্রেস কনফারেন্স করলেন, সেখানে বলে দেওয়া হলো যে ভ্যাকসিনেশন ক্যাম্পের ক্ষেত্রে সিভিসি থাকবে, যার মাধ্যমে অথেন্টিকেশনটা হবে। অর্থাৎ যেটা মুখ্যমন্ত্রী আজকে বলছিলেন যে এই ঘটনা প্রকাশ্যে আসার পরপর তো সমস্ত রকমভাবে এটাকে ডিল করা হচ্ছে,
তাহলে না, কেন এটা তো আজকে ভালো আদালতে উদ্যোগ। দ্বারস্থ কেন এটা দেখো মৌপিয়াদি, আজকে ববি হাকিম যেটা বলেছেন এটা কিন্তু ভালো উদ্যোগ, আমার এটাকে ওয়েলকাম করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এর সাথে তদন্তের স্বচ্ছতা চাওয়াটা বোধহয় রিলেটেড নয়, কেননা তদন্তের স্বচ্ছতা তো যে এক্সিস্টিং যে ঘটনাটা ঘটে গেছে সেইটা যাতে ঠিকমতো করে সামনে আসে তার জন্য দরকার। আমি একটা কথা খালি মৌপিয়াদি এখানে বলছি, ডক্টর খান যেটা বললেন, ডক্টর খানের তথ্যের সাথে তোমরা এক্স্যাক্টলি কি চাও? তোমরা মনে করো যে রাজ্য পুলিশ করলে তদন্ত পক্ষপাতদুষ্ট হবে, তোমরা মনে করো যে কেন্দ্রীয় এজেন্সি করলে তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকবে? এটা তো ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক, কেননা অতীতে তুমি যে দুটো বললে দুটোরই প্রেসিডেন্স রয়েছে। আমাকে তুমি যদি একটু অ্যালাউ করো মৌপিয়াদি, জাস্ট 5 সেকেন্ড, আমি ইন্দ্রনীল যেটা বললেন ডক্টর খানের তথ্যের সাথে আমি খালি একটা জিনিস একটু পয়েন্ট আউট করছি। দেখুন ডক্টর খান, পশ্চিমবাংলার যে অ্যাডাল্ট পপুলেশন, প্রথম কথা দেখুন, মমতা ব্যানার্জির আমি হাজার বিরোধী হতে পারি, কিন্তু ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অপ্রতুলতা খালি পশ্চিমবাংলা নয়, গোটা ভারতের অনেকগুলো রাজ্যের সমস্যা। 2, পশ্চিমবাংলার যে অ্যাডাল্ট পপুলেশন তাতে যদি 2 ডোজ ভ্যাকসিনেশন কমপ্লিট করতে হয়, আপনি আমার থেকে ভালো এটা জানেন বিইং আ ডক্টর, অন্ততপক্ষে 13 কোটি ভ্যাকসিন আমাদের দরকার। সেখানে আপনি নিজেই বলছেন যে 2,18,00,000 ভ্যাকসিন পশ্চিমবাংলায় এসে, তার মধ্যে 2 কোটির আশেপাশে কেন্দ্রের সরকার পাঠিয়েছে। অর্থাৎ আপনার ফিগারই এটা বলছে যে 20%-এরও কম ভ্যাকসিন কেন্দ্রের সরকার রাজ্যকে পাঠিয়েছে, যা কিনা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার এবং আমার এবং সুদীপের একসঙ্গে এই জায়গায় বলা উচিত যে কেন্দ্রের সরকার যেন রাজ্যকে মানে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন প্রদান করে। এই জায়গাতে আমাদেরকে কিন্তু এই রাজনীতির ঊর্ধ্বে উঠতেই হবে, কেননা এই না হলে কিন্তু এটার মোকাবিলা আমরা করতে পারবো না। একদম, এখানে ওর নিজের কথাটা বললেন শতরূপদয় যে একসাথে যে 13 কোটি যে ভ্যাকসিনের কথা বলছে, তো ওরকম আপনিও জানেন যে ভ্যাকসিন কোনো একটা মানে আমাদের চাল ডালের মতন মুড়ি মুড়কির মতন জিনিস না, এটা একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট। এবং সেটা আমি এখানে ডক্টর অর্জুন দাশগুপ্ত আছেন, আমি কমপ্লিট করিনি, ডক্টর অর্জুন দাশগুপ্ত আছেন, উনিও জানেন যে ভ্যাকসিন তৈরি হতে একটা টাইম লাগছে, সেটা আমাদের এখানে। এবং তারপরেও আজকে সমগ্র বিশ্বে কিন্তু সর্বাধিক ভ্যাকসিন যদি কোনো দেশের মধ্যে হয়ে থাকে, তাহলে দেখুন 33 কোটি ভ্যাকসিন ডোজ অর্থাৎ ভ্যাকসিনের সবচেয়ে বেশি যোগান কিন্তু ভারতবর্ষে হচ্ছে, এবং এটা কিন্তু বিশ্বের ফাস্টেস্ট ভ্যাকসিনেশন, সর্বাধিক মানুষ পাচ্ছে এবং সবথেকে কম সময়। অর্থাৎ গত 6 মাসের মধ্যে আমরা 33 কোটি মানুষকে ভ্যাকসিনেট করতে পেরেছি। এটা নিয়ে আমাদের সত্যি এটা তো বিজেপি, আমি সিপিএম এটা ছেড়ে দিন, কিন্তু এত স্পিডে না, ইভেন আমেরিকাকেও কিন্তু এখন বুঝেছি ডক্টর খান। এবার আপনি প্লিজ একটা কথা একটু শুনুন, আপনি প্লিজ একটা কথা শুনুন। অবভিয়াসলি যে প্রতি মাস যখন এগোবে তত যত বেশি মোর ভ্যাকসিন আছে বলে আমরা তত বেশি আমাদের ভ্যাকসিনের যোগান বাড়বে। এটা একটা সায়েন্টিফিক বিষয়, সেটার মধ্যে আমার মনে হয় রাজনীতিকে নিয়ে আসা উচিত। এবং সায়েন্টিফিক বিষয়ে যখন একটা ভ্যাকসিন তৈরি হয়, আমি রাতারাতি কথা করে মনে করলাম যে আজকে কালকে 100 কোটি ভ্যাকসিন তৈরি হয়ে যাবে, সেটা হয় না। এবং আগামী যে 6 মাসের মধ্যে কিন্তু আরো 180 কোটি যে ভ্যাকসিন তৈরি হবে, এবং সেটা কিন্তু একটা রোড ম্যাপ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যে কোন জায়গা থেকে আসবে এবং কোন রাজ্যে, অবভিয়াসলি কোন রাজ্যের অ্যাক্টিভ কেস লোড আছে, কোন রাজ্যের পপুলেশন আছে, সেগুলো ডিস্ট্রিবিউশন করে কিন্তু গভর্নমেন্ট হয়। এবং সেটা আমার আপনার কিন্তু ইচ্ছা অনুযায়ী হবে না, সেটা কমিউনিটি মেডিসিন, অর্থাৎ এটা কিন্তু বিজ্ঞানের মাধ্যমে হবে, বৈজ্ঞানিক ভিত্তিতে হবে। কোন রাজ্য এবং প্রায়োরিটি গ্রুপস, অবশ্যই তো ট্রায়াজ বলে একটা কথা আছে কেন, বিজ্ঞানের ট্রায়াজ বলে একটা কথা আছে কেন, অর্থাৎ প্রায়োরিটি গ্রুপস, অর্থাৎ যারা কোমরবিডিটি আছে, যারা বয়োজ্যেষ্ঠ, যারা সিনিয়র সিটিজেন, যারা ফ্রন্টলাইনার, তাদেরকে সবার আগে এই ভ্যাকসিন দিতে হবে। যখন আমার রিসার্চ কম থাকছে তখন কিন্তু আমি সবসময় প্রায়োরিটি দিয়ে সবার আগে কিন্তু ফ্রন্টলাইনারদের দেওয়া হচ্ছে, তারপরে সিভিক অফিশিয়ালদের দেওয়া হচ্ছে। এটা আমার আপনার ইচ্ছা অনুযায়ী হবে না, এটা বিজ্ঞানই বৈজ্ঞানিক ভিত্তিতে হবে। এই ভ্যাকসিনেশন আমরা শুধু ভারতবর্ষে না, সমগ্র বিশ্ব জুড়ে কিন্তু এটা WHO এর পলিসি অনুযায়ী সবসময় কিন্তু প্রায়োরিটি গ্রুপস অনুযায়ী কিন্তু ভ্যাকসিনেশন হবে। এবং এই কথাটা আমার মনে হয় এখানে চিকিৎসক আছে ডক্টর অর্জুন দাশগুপ্ত আছেন, উনি এর থেকে কিন্তু দ্বিমত হতে পারেন না, কারণ উনিও কমিউনিটি মেডিসিনের সেই বইটা পড়ে এসেছেন এবং সেই জন্য উনি জানেন যে বৈজ্ঞানিক ভিত্তিতে কিভাবে ভ্যাকসিনটা হয়। আরে বাবা, এই আমরা সেই ছোটবেলা স্কুল কলেজে এরকম করতাম, এক্সটেম্পো টানা বলে যেতে হবে। ডক্টর খান, আপনার মেধার উপর আমার ভরসা আছে বলে আমি 15 মিনিট ধরে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার চেষ্টা করছি। আপনি বিজেপি, আমি সিপিএম ও তৃণমূল ছেড়ে দিন, আপনি বলুন তো একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আপনি কি সত্যি এটা অ্যাকসেপ্ট করেন যে একটা সংস্থা মালিক দাঁড়িয়ে থেকে বলছে যে আমি কেন্দ্রের সরকারকে যে ভ্যাকসিন 150 টাকায় দেবো, রাজ্য সরকারকে 400 টাকায় দেবো, আপনি কোন লজিকে এটাকে ডিফেন্ড করতে পারেন? যিনি প্রতিনিধি থাকবেন তাকে আপনি যদি করেন আমি নিশ্চিত বলবো, কিন্তু আমি এখানে সেরাম ইনস্টিটিউটের প্রতিনিধি নয় যে আপনি বা কোভ্যাক্সিনের প্রতিনিধি নয়, তাকে কেন্দ্রে জিজ্ঞাসা করেন না। আপনাদের তো কেরালাতে সরকার আছে, আপনাদের কেরালা সরকার কেন প্রশ্ন করছে না কোভিশিল্ডের মালিককে? আপনাদের কেরালা সরকার কেন কোভ্যাক্সিনকে প্রশ্ন করছে না? কেন্দ্র সরকার তো বিনামূল্যে ভ্যাকসিন ওই জন্য দিয়ে দিচ্ছে যাতে কোনো ঝামেলাই না থাকে। 35,000 কোটি টাকা শুধু এই অর্থ বরাদ্দ হয়েছে যাতে সমগ্র ভারতবাসীকে আমরা ভ্যাকসিন বিনামূল্যে দিতে পারি। করতে হবে অন্তত আজকের ক্রসফায়ার থেকে এটা বোঝা গেল যে অনন্তই বিতর্ক চলতেই থাকবে,
বিতর্কের কোনো শেষ নেই। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।